তাহলে তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার 22 পার্ট বি এর সেকেন্ড লেকচার। এই লেকচারে আমরা স্পেস চার্জ রিজিয়ন বা ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে, যেটাকে আমরা ডাব্লিউ বলছিলাম, এই ডাব্লিউটাকে আমরা তিনটা নামে ডাকবো। একটা হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন, আরেকটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, আর আরেকটা হচ্ছে ট্রানজিশন রিজিয়ন। এই ডাব্লিউ এর সাথে আমাদের গতদিন আমরা যেটা ডিরাইভ করছিলাম ভি নট বা কন্টাক্ট পটেনশিয়াল, এইটার একটা রিলেশন আজকে আমরা বিল্ড আপ করবো, ডিরাইভেশনটা শিখবো। এবং এই রিলেশনটাকে আমরা বিভিন্ন রকম ভাবে দেখবো। যেমন ভি নট কে আমরা তিনটা ডিফারেন্ট ফরম্যাটে দেখছিলাম, ওইরকম ডাব্লিউ এর রিলেশনটাকে আমরা পাঁচটা ডিফারেন্ট ফরম্যাটে পেতে পারি। সবগুলাই রিলেটেড, একটা থেকে আরেকটা আসে, কিন্তু এটাকে আমরা টোটাল 5 রকম ভাবে দেখতে পারি। তো এটা আজকে আমরা ডিরাইভ করে দেখবো। এবং এই পুরা কাজটাই হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম ছাড়ি নাই। আমরা পিএন জাংশন যত কিছুই তৈরি করতেছি সবকিছুই হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে, যেখানে এক্সটার্নাল ফিল্ড ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং ই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং অ্যাপ্লাইড কোনো ভোল্টেজ নাই, এটাও হচ্ছে 0। কিন্তু এরপরের ক্লাস থেকে আমরা এখানে ভি অ্যাপ্লাই করা শুরু করব। পজিটিভ দিলে ফরওয়ার্ড বায়াস, নেগেটিভ দিলে রিভার্স বায়াস, এবং তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাও চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই পুরো জিনিসটাই চ্যাপ্টার 5 থেকে দেখতেছি, স্ট্রিটম্যানের রেফারেন্স। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে এটা হচ্ছে 5.2.3 স্পেস চার্জ এট এ জাংশন, এটাকে আমরা অ্যানালাইসিস করব। তাহলে প্রথমে আমাদের একটা ডেফিনেশন শিখতে হবে, সেটার নাম হচ্ছে হোয়াট ইজ ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন। হোয়াট ইজ ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন, এটা আমরা এই ছবিটা থেকে শেখার চেষ্টা করব। খেয়াল করো, এখানে একটা পিএন জাংশন তৈরি করা হয়েছে এবং ইকুইলিব্রিয়াম অবস্থায় এটাকে রাখা হয়েছে। তাহলে পি থেকে পজিটিভ চার্জ এদিকে আসতেছে ডিফিউশন, এন থেকে পজিটিভ চার্জ এখানে যাচ্ছে ডিফিউশনের সাহায্যে। তাহলে মাঝখানে এই যে রিজিয়নটা তৈরি হয়েছে, যে রিজিয়নটার টোটাল ডিউরেশন হচ্ছে ডাব্লিউ যতটুকু ততটুকু, এর নাম হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন। এখন খেয়াল করে দেখো তো, এই জিরোটা হচ্ছে তাদের ঠিক ইন্টারসেকশন পয়েন্ট। এই জিরো থেকে আপ টু এই বিন্দু পর্যন্ত যে চার্জগুলো আছে, এই চার্জগুলো কি মেজরিটি না মাইনরিটি বলতো? জিরো মাইনরিটি। আবার এই জিরো থেকে এই পয়েন্ট পর্যন্ত যে চার্জগুলো আছে, এগুলা মেজরিটি না মাইনরিটি? মাইনরিটি। মাইনরিটি। তাইলে নরমালি এখানে কি মাইনরিটি চার্জ থাকার কথা না মেজরিটি থাকার কথা বলতো? নরমালি মেজরিটি থাকার কথা। মেজরিটি থাকার কথা। তাইলে এখানে ডিপ্লেশনটা কার হইছে? ডিপ্লেশন মানে হচ্ছে কোনো একটা কিছু এক জায়গায় ছিল, সেখান থেকে সে আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে, বা ওইখানে আর সে বর্তমানে নাই, এটাকে বলা হয় ডিপ্লেশন। তাহলে বেসিক্যালি জিরোর ডান পাশে এই সম্পূর্ণ জায়গাটাতে শুধু নেগেটিভ চার্জ থাকার কথা, জিরোর বাম পাশে এই সম্পূর্ণ জায়গাটাতে শুধু পজিটিভ চার্জ থাকার কথা। কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে জিরোর পরে একটা নির্দিষ্ট লেন্থ পরিমাণ নেগেটিভ চার্জ না থেকে পজিটিভ, আবার জিরোর বামে একটা নির্দিষ্ট লেন্থ পজিটিভ না থেকে নেগেটিভ। তাহলে এই জায়গাটা ডিপ্লেশনের আওতায় চলে আসছে না? এখন কেউ যদি তোমাকে বলে ডিপ্লেশন কেন হবে, এখানে তো চার্জ ঠিকই আছে, তাহলে তুমি কি উত্তর দিবা বলতো? এখানে কিসের ডিপ্লেশন হয়েছে? এইখানে হচ্ছে মেজরিটি চার্জের ডিপ্লেশনটা হয়েছে। মেজরিটি চার্জের ডিপ্লেশন হয়েছে। এখন মেজরিটি চার্জ গুলো ডিপ্লেশন করে যে এরিয়াটা তৈরি করছে, এই এরিয়াটার নামই হচ্ছে ডাব্লিউ রিজিয়ন, বা হচ্ছে তোমার ওই ট্রানজিশন রিজিয়ন, বা যেই নামেই ডাকে। আচ্ছা, এখন লক্ষ্য করো তো, এই রিজিয়নের বাহিরে যেখানে যে ডার্ক অংশ, এই অংশটা একটু বেশি ডার্ক, এই অংশটা একটু বেশি ডার্ক, এই অংশে ধরো যতগুলা নেগেটিভ চার্জ আছে, এইখানে ততগুলা পজিটিভ চার্জ থাকার কথা না ইকুইলিব্রিয়াম অবস্থায়? ইয়েস স্যার। তাইলে এটা একটা চার্জ নিউট্রাল রিজিয়ন না? কারণ এখানে যত পজিটিভ আছে এখানে ততই নেগেটিভ আছে, তাহলে দুইটা মিলে একটা নিউট্রালিটি কন্ডিশন তৈরি করবে না? জি স্যার। তাইলে আমরা বলতে পারবো, খেয়াল করে দেখো, এটার ডেফিনিশনটা হচ্ছে দি অ্যাজাম্পশন অফ ক্যারিয়ার ডিপ্লেশন। এইখানে ছোট করে লিখে রাখো মেজরিটি ক্যারিয়ার ডিপ্লেশন। এই সংজ্ঞাটা হবে দি অ্যাজাম্পশন অফ মেজরিটি ক্যারিয়ার ডিপ্লেশন উইদিন ডাব্লিউ, মানে ডাব্লিউ এর ভিতরে মেজরিটি ক্যারিয়ারের ডিপ্লেশন, এবং নিউট্রালিটি আউটসাইড ডাব্লিউ। মেজরিটি ক্যারিয়ারের নিউট্রালিটি আউটসাইড ডাব্লিউ এবং মেজরিটি ক্যারিয়ারের ডিপ্লেশন ইনসাইড ডাব্লিউ, এই ঘটনাটাকেই আমরা বলবো কি ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন। কারণ এই সংজ্ঞাটা আমাদের এই প্রমাণের জন্য বারবার এই সংজ্ঞাটাকে আমাদের সামনে রেখে প্রমাণটা করতে হবে, যে যদি আমরা ডাব্লিউ এর ভিতরে থাকি তাহলে কোনো মেজরিটি ক্যারিয়ার নাই, তার মানে মেজরিটি ক্যারিয়ার ডিপ্লেটেড অবস্থায় আছে। আর যদি আমরা ডাব্লিউ এর বাহিরে চলে যাই
তাইলে মেজরিটি ক্যারিয়ার অবশ্যই আছে এবং তাদের সংখ্যা সমান, যেহেতু আমরা এখনো ইকুইলিব্রিয়াম ভাঙি নাই, এই জন্য এটা হবে নিউট্রালিটি শো করবে। এই জন্য লক্ষ্য করো তো, যখন তারা নিউট্রাল তখন কি সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবা? না স্যার, এদিকে বা এদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে? না স্যার। নাই, শুধুমাত্র এই মাঝখানের অংশটাতে ইলেকট্রিক ফিল্ড আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা তাহলে এই ডিপ্লেশন অ্যাপ্রক্সিমেশনের লেন্থ কতটুকু? এটার লেন্থ হচ্ছে ডাব্লিউ যতটুকু ততটুকু, এবং এটা হচ্ছে সেন্টিমিটারে, মাইক্রোমিটারে বা মিলিমিটার, এটা জাস্ট একটা লেন্থ। তাহলে লেন্থের ইউনিট মিটার। এখন এখানে যত ক্ষুদ্র লেন্থ তত সেইভাবে ইউনিটটা চেঞ্জ হবে, এবং এটা আমরা ফিগার 5.12 থেকে অ্যানালাইসিস করে নিয়ে আসতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা সেকেন্ড ডিরাইভেশন করতেছি পার্ট বি এর, যেটার নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের উইডথ বা ডাব্লিউ কতটুকু সেটা বের করো, ডাব্লিউটা বের করো। তাহলে এই ইকুয়েশনের টোটাল 5টা ফরম্যাট আছে। লক্ষ্য করো তো আমরা এই টার্মগুলা চিনি কিনা। যেমন ভি নট টার্মটা আমাদের পরিচিত, এটা আমরা গত দিনই শিখছি, এটা হচ্ছে কন্টাক্ট পটেনশিয়াল। 1/2 কিউ ওভার এপসাইলন, এগুলো আমাদের পরিচিত। এন এ এন ডি, এগুলো অবশ্যই আমাদের পরিচিত। এন এ মানে হচ্ছে অ্যাকসেপ্টর ডোপিং, যেটাকে আমরা পিপি বলি, অথবা এটাকে আমরা P0 বলতে পারি। আবার এন ডি মানে হচ্ছে ডোনার ডোপিং, এটাকে আমরা এন এন বলি মেজরিটি ক্যারিয়ার যেহেতু, অথবা এটাকে আমরা N0 বলতে পারি। তাহলে এই টার্মগুলো আমাদের পরিচিত আছে এবং অঙ্ক করার সময় আমাদের এগুলা ইউজ হবে। আর তাহলে বাকি থাকে ডাব্লিউ। তাহলে ডাব্লিউটা হচ্ছে ওইটুকু লেন্থ যেটুকু লেন্থের মধ্যে স্পেস চার্জ গুলা বিস্তার করে থাকে, যতটুকু জায়গা জুড়ে তারা অবস্থান করে সেটা। তাহলে এখন যদি তুমি ভি নট এবং ডাব্লিউ এর মধ্যে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করো, তাহলে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন পাওয়া যাবে। খেয়াল করো, জাস্ট ডানে বামে একটু শিফট করে দিলা, এটা ছিল স্কোয়ার, এখন হয়ে যাবে স্কোয়ার রুট। এনিথিং টু দি পাওয়ার হাফ মানে কি? ধরো এ টু দি পাওয়ার হাফ, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এ, এইভাবে লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো এইখান থেকে তুমি 3 নম্বরে আসার জন্য জাস্ট একটু সিম্পল ম্যাথমেটিক্স, এটা দিয়ে এটা ভাগ, যোগ এটা দিয়ে এটা ভাগ, তাহলে তুমি এরকম একটা ফরম্যাট পাবে। তাহলে 1 2 3 পাওয়া হয়ে গেল। আমাদের কাছে নতুন আসলে এই দুইটা টার্ম, শুধুমাত্র এই টার্মটা এবং এই টার্মটা হচ্ছে আমাদের জন্য নতুন। বাদ বাকি যা আছে সব আমরা অলরেডি গত ক্লাসে শিখছি। তাহলে এই দুইটা টার্মের মধ্যে কি কি আছে? আবার 2 ইপসাইলন ভি নট কিউ পরিচিত, এগুলো সব পরিচিত, টু দি পাওয়ার হাফ, অথবা 2 ইপসাইলন ভি নট কিউ দিস ডিভাইডেড বাই দিস টু দি পাওয়ার হাফ। তাইলে বেসিক্যালি আমাদের এখানে দুইটা টার্ম নতুন করে শিখতে হবে, একটা হচ্ছে এক্স পি নট আর একটা হচ্ছে এক্স এন নট, এবং এই দুইটা টার্ম শিখতে গেলে আমাদের ফিগার 5.12 আবার ফেরত যাওয়া লাগবে। আচ্ছা তাহলে আরেকবার বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের এই ডিরাইভেশনটা টোটাল 5টা ফরম্যাটে হইতে পারে, যে কোনো একটা পরীক্ষায় আসবে, এবং তোমাকে এই ডিরাইভেশন শুরু করতে হবে হচ্ছে ফিগার 5.12। প্রথমে এই ছবিটা নিখুঁত ভাবে ড্র করতে হবে 5.12। এই কথাগুলো লিখবা কি লিখবা না সেগুলো তোমার ব্যাপার, বা কতটুকু লিখবা, কিন্তু ছবি আঁকতে হবে একদম একদম নিখুঁত। এই দাগের সাথে এই দাগ মিলতে হবে, এই পয়েন্ট মিলতে হবে, একইভাবে এই দাগের সাথে এই দাগ মিলতে হবে, এই পয়েন্ট মিলতে হবে। তুমি তোমার মতো আঁকলে হবে না, এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ছবিটা আঁকতে হবে। এই জন্য স্কেলিংটা করে নিবা। তাহলে শুরুতে এরকম একটা বড় দাগ টেনে, এই পাশ দিয়ে একটা বড় দাগ টেনে, তারপরে একটা নিচে একটা বসাই দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমাদের এখানে যদি আমরা 13 নম্বর ইকুয়েশন থেকে ডিরাইভেশনটা শুরু করি, 13 নম্বর থেকে, তাহলে আপ টু 5.20 হচ্ছে পার্ট 1, 21 হচ্ছে পার্ট 2 এবং 3, আর 23 হচ্ছে পার্ট 4 এবং 5। তার মানে হচ্ছে তুমি যদি 4 অথবা 5 ডিরাইভ করতে চাও, তাহলে আলটিমেটলি তোমাকে সবগুলা করে স্টেপ বাই স্টেপ আসতে হবে। কিন্তু তুমি যদি 1 ডিরাইভ করতে চাও, তাহলে তুমি অনেকগুলো স্টেপ কম করলেও চলবে, অথবা 2 3 ডিরাইভ করলেও তোমাকে 2টা স্টেপ কম করলেও চলবে, কিন্তু লাস্টের দিকে গেলে তোমাকে সবগুলা করতে হবে। এবং এই ডিরাইভেশনটা আমরা স্টেটমেন্টের টেক্সট বুক থেকে ফলো করব। আর এটার রেফারেন্স পয়েন্টটার নাম হচ্ছে স্পেস চার্জ, এটা কিভাবে একটা পিএন জাংশনে পরিবর্তিত হয় এবং সেখানে ডাব্লিউ রিজিয়নটা কিভাবে পরিবর্তন হয়, স্পেস চার্জ রিজিয়ন। আচ্ছা, এখন আমরা এই ছবিটাতে আরেকবার ফেরত আসি। লক্ষ্য করো, এই ছবিতে 0 থেকে ডান দিকে এবং 0 থেকে বাঁ দিকে দুইটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া আছে। একটাকে বলা হচ্ছে কি xn0, আর একটাকে বলা হচ্ছে -xp0। এখন জিরোটা প্রথমে বলতো, জিরোটা কেন লিখতে হচ্ছে xn0 আর xp0? এখানে জিরোটা কেন লিখতেছি বলতো? জিরো থেকে ডিস্টেন্স, এই জন্য স্যার। না না না, জিরোটা লিখতেছি কারণ ইকুইলিব্রিয়াম, এখনো তো ইকুইলিব্রিয়াম, যে কোনো ইকুয়েশনে যে কোনো জায়গায় যদি জিরো পাও, এই কথার অর্থ ইকুইলিব্রিয়াম। যখন আমরা ফরওয়ার্ড রিভার্স বায়াস দিব, তখন একই ছবি এগুলা রিপিট করব, কিন্তু তখন কিন্তু আর জিরো দিব না, ঠিক আছে? তাহলে জিরো থাকা মানে টিল নাও উই আর এট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে,
তাহলে এখন লক্ষ্য করো তো, এই পাশে এটা একটা লেন্থ, এটা একটা সুনির্দিষ্ট লেন্থ, আবার এই পাশেও এটা একটা সুনির্দিষ্ট লেন্থ, কিন্তু একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। কেন বলো তো? এই ডান দিকেরটা হচ্ছে পজিটিভ, এটার সামনে প্লাস সাইন, আর বাঁ দিকেরটা নেগেটিভ কেন, এটার সামনে মাইনাস সাইন কেন বলো? কারণ স্যার ডান হ্যাঁ, দিকে স্যার এক্স হ্যাঁ, অ্যাক্সিসে আমরা রাইট, আমরা যে ডিরেকশনটা কাউন্ট করতেছি রেফারেন্স ডিরেকশন, সেই রেফারেন্স ডিরেকশন এক্স অনুযায়ী এক্স এর নটটা হচ্ছে পজিটিভ আর এক্স পি নটটা হচ্ছে নেগেটিভ। বেসিক্যালি এইটাও কিন্তু একটা লেন্থ, কিন্তু এটা নেগেটিভ দেওয়ার অর্থ হচ্ছে এই লেন্থটা এক্স এর বিপরীত দিকে, তাই না? তার মানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও 2 সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে সামনে একটা মাইনাস দেওয়া লাগতেছে, কারণ এটা এক্স এর বিপরীত দিকে কাজ করতেছে, আর এটা এক্স এর দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন লক্ষ্য করো তো, আমি যদি এইভাবে একটা ফর্মুলা লিখি, তোমরা এগ্রি করবা কিনা, যে ডাব্লিউ মানে হচ্ছে এক্স এন জিরো মাইনাস মাইনাস এক্স পি জিরো। এটাকে যদি আমি এইভাবে লিখি, যে তাইলে ডাব্লিউ মানে হচ্ছে এক্স এন জিরো প্লাস এক্স পি জিরো। তাইলে কি তোমরা এগ্রি করবা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে, ধরো যে জিরো থেকে সামনে 2 সেন্টিমিটার, আবার জিরোর বামেও 2 সেন্টিমিটার, তাহলে এটা যেহেতু নেগেটিভ, সামনে নেগেটিভ চলে আসবে, এই জন্য মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2, তার মানে টোটাল রেজাল্ট হবে 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ এর টোটাল লেন্থ। তাহলে ডাব্লিউ এর লেন্থটা দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এক্স এন জিরোর জন্য আর একটা হচ্ছে এক্স পি জিরোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমরা এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এই ছবি অনুযায়ী ডাব্লিউ কি ঠিক ঠিক সমান দুই ভাগে ভাগ হয়েছে, নাকি এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে বলতো? এই ছবিটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্স ছবির আছে, রাইট, ডিফারেন্স আছে। এখন আমাকে বলতে হবে কেন এই ডিফারেন্সটা তৈরি হলো বলতো? এই ডিফারেন্সটা তৈরি হওয়ার কারণ কি? আমি তো কোনো ভোল্টেজ দেই নাই, কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নাই, তাহলে এই ডিফারেন্সটা কেন হইলো? স্যার ম্যাটেরিয়ালের ধর্মের জন্য স্যার। রাইট, এখানে যে ম্যাটেরিয়ালটা পি বা এখানে যে ম্যাটেরিয়ালটা এন, তাদেরকে আমরা যেভাবে পি বা এন এ কনভার্ট করছি, তখন তাদের মধ্যে ডোপিং এর একটা প্রোফাইল চেঞ্জ করে দিছি। রাইট, এই যে খেয়াল করো, ডোপিং এর প্রোফাইলটা চেঞ্জ করে দিছি। তুমি পি কে কিসের সাহায্যে ডোপ করো বলো তো, ডি না এ? পি এর ডোপিংটা কিসের সাহায্যে করো? এটা কি এন এ না এন ডি বলতো? পি এর জন্য, পি এর জন্য স্যার ডি এর সাহায্যে স্যার। না, খেয়াল করে বলো, এখানে দুইটা ডোপিং এর কথা বলা আছে, একটা হচ্ছে এন ডি ডোপিং বা ডোনার ডোপিং, আর একটা হচ্ছে এন এ বা অ্যাকসেপ্টর ডোপিং। এখন এই দুইটার মধ্যে পি তে কোনটা বসবে? পি এর জন্য অ্যাকসেপ্টেড ডোপিং হবে স্যার। অ্যাকসেপ্টর বসবে, এন এ বসবে, আর এন এর জন্য বসবে হচ্ছে এন ডি। তাইলে এখন লক্ষ্য করতো, এইখানে আমাদের যে ছবিটা আঁকা আছে, এটা একটা শর্ত আরোপ করে আঁকা হয়েছে, সেটা হচ্ছে ডোনারের পরিমাণ অ্যাকসেপ্টরের তুলনায় বেশি। তার মানে ডোনারটা হচ্ছে বেশি, অ্যাকসেপ্টরটা হচ্ছে কম। এই জন্য লক্ষ্য করো, ডোনার এইখান থেকে যখন ডিফিউশন হবে, সে বেশি জায়গা নিবে, আর অ্যাকসেপ্টর যখন ডিফিউশন করবে, সে কম জায়গা নিবে। কথাটা আরেকবার রিপিট করি, ঠান্ডা মাথায় শুনুন। সেটা হচ্ছে, যদি এই দুইটার পরিমাণ সমান সমান হইতো, তাহলে জিরো থেকে ডান দিকে যতটুকু, জিরো থেকে বাম দিকেও ততটুকুই হইতো। তার মানে ডাব্লিউটা এরকম হইতো যে হাফ প্লাস হাফ, দুইটা সমান সমান অংশে ভাগ হয়ে গেছে, টোটাল আমি পাইতাম 1। কিন্তু এইখানে যেহেতু আমাদের ডোপিংটা একটু কম বেশি আছে, এই জন্য ডোনার ডোপিং থেকে যে ডিফিউশন হবে এটা বেশি, অ্যাকসেপ্টর থেকে যেটা হবে সেটা কম। এই কারণে লক্ষ্য করো, এইখান থেকে ডিফিউশন হয়ে এই লেন্থটা বেড়ে যাচ্ছে, আর এইখান থেকে ডিফিউশন হয়ে এই লেন্থটা কমে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। খেয়াল করো, প্রত্যেকটা ছবিতেই কিন্তু তাই। এইখানেও জিরো থেকে বা দিকে, সরি, জিরো থেকে ডান দিকে এটা কম, আর জিরো থেকে বা দিকে এটা বেশি। একইভাবে এই ছবিতেও জিরো থেকে ডান দিকে এটা কম থাকবে, কিন্তু জিরো থেকে বাঁ দিকে এটা বেশি থাকবে। তাহলে এটা সমান সমান হবে কখন? যদি আমাদের এই দুইটা ডোপিং এর পরিমাণ সমান সমান হয়। আর যদি ডোপিং এর পরিমাণ কম বেশি হয়, তাহলে কে বেশি সেই অনুযায়ী তোমার এই লেন্থটা পরিবর্তন হয়ে যাবে। আবার যদি ধরো এন এটা বেশি রাখতা, তাহলে কি হইতো বলো? এন এটা বেশি রাখলে কোনটা বেশি হইতো এই দুটার এক্স মধ্যে? এক্স নটটা স্যার, এক্স এর নট, এক্স এর এক্স নট। এর নটটা, রাইট, এক্স এর নটটা বেড়ে যাইতো, এটা কমে যাইতো। কিন্তু টোটাল ডাব্লিউ কি একটা নির্দিষ্ট সংখ্যা না? ইয়েস স্যার। ধরো টোটাল ডাব্লিউ 4, একটা 3 আর একটা 1, অথবা একটা 2.5 একটা 1.5, কিন্তু টোটাল ডাব্লিউটা অলওয়েজ কনস্ট্যান্ট, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। এখন দেখো, ফিগার বি এবং সি তে আমরা নতুন দুইটা জিনিসকে আর কি ছবি আঁকবো। একটার নাম হচ্ছে চার্জ ডেনসিটি,
একটা হচ্ছে চার্জ ডেনসিটি আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বিস্তার। এখন প্রথম প্রশ্ন, এই ইলেকট্রিক ফিল্ডটা কি ইন্টারনাল না এক্সটার্নাল বলতো? ইন্টারনাল স্যার। ইন্টারনাল। এবং এটার ডিরেকশন এক্স এর দিকে নাকি এক্স এর বিপরীত দিকে? বিপরীত দিকে স্যার। বিপরীত দিকে, এটা মনে রাখবে, এটা ডিরেকশন অলওয়েজ এক্স এর বিপরীত দিকে। আচ্ছা, এখন দেখো চার্জ ডেনসিটিটাতে দুই রকমের চার্জ পাওয়া যাবে, একটা হচ্ছে পজিটিভ এই চার্জ গুলা আর একটা হচ্ছে নেগেটিভ এই চার্জ গুলা। বলতো এই সাইডের চার্জ অথবা এই সাইডের চার্জকে না গুনলেও চলবে, কেন? স্যার যে নিউট্রাল অবস্থায়। নিউট্রাল অবস্থায় আছে, এই জন্য এইগুলো আমরা দেখাচ্ছি না, আমরা শুধু এই সামনে ডাব্লিউ এর যেগুলো আছে সেগুলোকে দেখাবো। তাহলে লক্ষ্য করো তো, জিরো থেকে ডানে এই যে লেন্থটা আছে, এই লেন্থের মধ্যে সব চার্জ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে চার্জ ডেনসিটিটাও কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জ ডেনসিটি, এই হচ্ছে তার ফর্মুলা। একইভাবে জিরো থেকে বাঁ দিকে এইখানের যে চার্জগুলো আছে এগুলো পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। তাহলে এইখানের এই এরিয়ার মধ্যে যত চার্জ ডেনসিটি পাওয়া যাবে সেটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ চার্জ ডেনসিটি হবে। তাহলে এইটা হচ্ছে সেই নেগেটিভ চার্জ ডেনসিটি। আর আরেকটা জিনিস খেয়াল করো তো, আমাদের এইখানে যদিও এই লেন্থটা একটু কম কিন্তু এই লেন্থটা একটু বেশি, কিন্তু নাম্বার অফ চার্জ সমান সমান আছে না? ইয়েস স্যার। কেউ হয়তো জায়গা একটু বেশি নিবে, কেউ হয়তো জায়গা একটু কম নিবে, কিন্তু এখানে যতগুলা চার্জ এখানেও ততগুলা চার্জ আছে। সেই ক্ষেত্রে আমার এখানে পজিটিভ চার্জের যে ডেনসিটি হবে এইটা ইকুয়াল টু নেগেটিভ চার্জের ডেনসিটি, আমি বলতে পারবো না? জি স্যার। বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। তাইলে এখন দেখো আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, এই এই জায়গাটা কিভাবে আসলো। এইখানে হচ্ছে চার্জ গুলা পজিটিভ চার্জ, এই জন্য কিউটা হচ্ছে পজিটিভ। আর এনডি প্লাস কখন হয় বলতো? এনডি প্লাস হওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রন চলে যাওয়া, তাই না? আমরা যদি এনডি থেকে একটা একটা করে ইলেকট্রন ছেড়ে দেই তখন সেটা এনডি প্লাসে পরিণত হয়, এনডি প্লাসে পরিণত হয়। আর আমরা যদি অ্যাকসেপ্টরের সাথে একটা একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা শুরু করি তখন সেটা এনএ মাইনাস হয়, এনএ মাইনাস হয়। তাহলে এখন লক্ষ্য করো তো, এইখানে যে আমি কিউ ইন্টু এনডি প্লাস লিখছি চার্জ ডেনসিটি, এটা লিখা যাবে না চাইলে? জি স্যার। কারণ এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তার মানে এটা পজিটিভ। আবার একইভাবে এইখানে যদি আমি এইভাবে লিখি যে এই চার্জগুলো নেগেটিভ এই জন্য মাইনাস কিউ, আর এটা হচ্ছে এনএ গুলা এই চার্জ গুলাকে ধারণ করবে এই জন্য এনএ মাইনাস, তাহলে এটা কি লিখা যাবে না? খেয়াল করো তো, এনএ মাইনাস জি স্যার। লিখা যাবে। এখন আমরা টোটাল ফর্মুলাতে এই যে কিউ প্লাস অথবা কিউ মাইনাসের টোটাল ফর্মুলাতে আমরা আরেকটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে দেখো কিউ এনডি প্লাস, এখানে কিউ এনডি প্লাস আছে আর এরিয়া এবং লেন্থ এই দুটা গুণ হয়ে গেছে। আচ্ছা, কেন প্লাস নাই সেটা আমি বলতেছি, আগে দেখো এখানে কিউ এনডি আছে আর এরিয়া এক্সএন গুণ হয়ে গেছে। একইভাবে কিউ মাইনাস বের করার সময় মাইনাস কিউ এন এ এই দুইটা আছে এবং তার সাথে এরিয়া এক্সপি নট গুণ হয়ে গেছে। এখানকার লেন্থ এক্সপি নট, এখানকার লেন্থ এক্স এন নট, এই দুইটা গুণ হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার কেন এখানে প্লাস দিলেন না আর কেন এখানে মাইনাস দিলেন না? এটার কারণ হচ্ছে, লক্ষ্য করো, আমি যখন এক্স এন জিরো দিয়ে এই টার্মটাকে মাল্টিপ্লাই করতেছি তখন সে শুধুমাত্র পজিটিভ জায়গাটাকেই নিবে, বাকিগুলা কিন্তু আসলে এরিয়ার মধ্যে আসবে না, কারণ আমি তো এটাকে গুণ করে রাখতেছি, তাই না? এটা একটু খেয়াল করো তো, আমি যদি এক্স এন নট দিয়ে মাল্টিপ্লাই না করতাম তাইলে বোঝা যাইতো এই সম্পূর্ণ এরিয়াটা আমি নিচ্ছি, কিন্তু আমি যখন এক্স এন নট দিয়ে মাল্টিপ্লাই করব তখন তো আমি এই ক্ষুদ্র জায়গাটাকে এখানে ডিফাইন করে দিচ্ছি, তাই না? তাহলে এই জন্য আমি যদি এখানে প্লাস চিহ্নটা নাও দেই এতেও সে কি করবে, এক্স এন নট যতটুকু ততটুকু চার্জই সে নিবে, বাকিটা কিন্তু সে নিবে না। এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। স্যার এই জিনিসটা কি স্যার এম এন? এরিয়া, এ মানে এরিয়া, স্যার। এ মানে এরিয়া। এখন এরিয়া বলতে কিন্তু এই পুরাটা, এরিয়া মানে এই পুরাটা, কিন্তু আমি যখন এই এরিয়ার সাথে এই ছোটটাকে গুণ করতেছি তখন এরিয়াটা কমে যাচ্ছে না? জি স্যার। কমে যাচ্ছে। তাহলে এই জন্য আমি এখানে পজিটিভ অমিট করে দিতে পারি। একইভাবে লক্ষ্য করো তো, আমি যদি এইখানে এই পুরো এরিয়াটাকে এক্সপি নট দ্বারা গুণ করি, এক্সপি নট দ্বারা গুণ করি, তখন আর এই মাইনাস চিহ্ন না দিলেও সে এই এতটুকু লেন্থের জন্যই কাজ করবে, এই জন্য আমরা চাইলে মাইনাসটাকে উঠাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে এক্সপি জিরোটা নেগেটিভ, কিন্তু তুমি তো এখানে এক্সপি জিরোটাকে নেগেটিভ কাউন্ট করতেছো না, তুমি মাইনাস কিউ কেন লিখছো? কারণ চার্জ গুলা হচ্ছে মাইনাস চার্জ, এই চার্জ গুলো হচ্ছে মাইনাস চার্জ। বলতো কেন আমরা এখানে এক্সপি নট কে নেগেটিভ ধরা যাবে না?
কারণ স্যার এটা ডিস্টেন্স এই জন্য। রাইট, রাইট, এটা একটা লেন্থ, এটার সামনে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে দিকটা বিপরীত বোঝানোর জন্য। কিন্তু -2 সেন্টিমিটার বলতে কি কিছু আছে বলতো? আচ্ছা নাই। মাইনাস। আসলে আসলে জিনিসটা 2 সেন্টিমিটার, কিন্তু আমি যাচ্ছি ডানে, সে যাচ্ছে বামে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বোঝা হলো, এটা হচ্ছে চার্জ ডেনসিটির হিসাব। এখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে দেখি। আমরা জানি, গত ক্লাসে বলছিলাম যে ডাব্লিউ ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। এই কথার অর্থ হচ্ছে ডাব্লিউ যতটুকু, খেয়াল করো, ডাব্লিউ যতটুকু আমাদের ইলেকট্রিক ফিল্ডও ততটুকু। ডাব্লিউ যেখানে শুরু, ইলেকট্রিক ফিল্ড সেখান থেকে শুরু, ডাব্লিউ যেখানে শেষ, ইলেকট্রিক ফিল্ড সেখানে শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন। এখন এই ছবিটা দেখে বলতো ইলেকট্রিক ফিল্ডের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেটা কততে? এইখানে, এইখানে, নাকি এইখানে, নাকি এইখানে? ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা কি জিরোতে পাওয়া যাবে, নাকি পজিটিভ সাইডে, নাকি নেগেটিভ সাইডে বলতো? ই অফ এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হবে কখন বলো? জিরোতে স্যার। জিরোতে। এটা বলতে ভয় পাচ্ছ কেন? জিরোতে এটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। এটা ডান দিকেও এটা জিরো, টোটালি জিরো, বাঁ দিকেও এটা টোটালি জিরো। কেন? কারণ খেয়াল করো, এই পয়েন্টে আসলে কিন্তু সে জিরো হয়ে যায়, এর বাহিরে তো জিরো, এতে কোনো সন্দেহ নাই। আবার এই পয়েন্টে আসলেও সে জিরো হয়ে যায়, এর বাহিরে সে জিরো। মাঝখানে তার ভ্যালুটা কমতেছে বা বাড়তেছে, এই যে এইখান থেকে তার ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাইলে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে জিরোতে। এখন একটা ছোট্ট প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে জিরোতেই কেন ম্যাক্সিমাম হবে? চাইলে তো একটু শিফট করে এখানেও হইতে পারে, বা একটু শিফট করে এখানেও হইতে পারে, কিন্তু জিরোতেই কেন ম্যাক্সিমাম ভ্যালুটা হবে বলতো? আন্দাজ করো তো। স্যার ইয়া থাকে, চার্জ থাকে, ডেনসিটি, চার্জ ডেনসিটি জিরোতে সবচেয়ে বেশি থাকে স্যার। চার্জ ডেনসিটি জিরোতে বেশি থাকে, অথবা এটাকে একটু এইভাবে চিন্তা করো, এইখান থেকে যে চার্জ গুলা ডিফিউশন করবে, তারা জিরোকে টাচ না করে কি ডিফিউশন করতে পারবে? না স্যার। আবার এদিক থেকে যে প্লাস চার্জ গুলা ডিফিউশন করবে, তারাও তো জিরোকে টাচ না করে যেতে পারবে না, তাই না? জি স্যার। তার মানে যতগুলা চার্জ এই স্পেস চার্জের মধ্যে আছে, সবগুলা চার্জ জিরো পয়েন্টে একবারের জন্য হইলেও আসছে। জি স্যার। তাইলে ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ, সেটা সবচেয়ে বেশি হবে কোথায়? জিরোতে স্যার। জিরোতে হবে সবচেয়ে বেশি। এবং জিরোর ডানে বা জিরোর বামে আস্তে আস্তে সে কমে যাবে, এখান থেকে কমে কমে জিরো হয়ে যাবে, এইখান থেকেও কমে কমে সে জিরো হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে ই অফ এক্সটা ওয়াই এক্সিসে কাজ করতেছে, খেয়াল করো। এবং ই অফ এক্স এর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই এক্সিস বরাবর। তার মানে ই ইজ অলওয়েজ নেগেটিভ। এটা কি তোমার কোনো সন্দেহ আছে যে ই হচ্ছে অলওয়েজ নেগেটিভ? না স্যার। কেন নাই? কারণ ই এর ডিরেকশন খেয়াল করো, ই এর ডিরেকশন হচ্ছে এক্স এর বিপরীত, তার মানে ই ইজ অলওয়েজ নেগেটিভ। অলওয়েজ এটা নেগেটিভ, এটা আমরা ইকুয়েশনও প্রমাণ করবো একটু পর। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে স্লোপটা, এটা মনে রাখতেও পারো না পারো, এটা কোথাও ইউজ হবে না। এটা হচ্ছে স্লোপটাকে কিভাবে ডিফাইন করা যায়, ডিডিএক্স অফ ই মানে হচ্ছে 1/এপসাইলন কিউ এন ডি। এটা হচ্ছে এই স্লোপটার সংজ্ঞা। এই স্লোপটা হচ্ছে মানে এই পজিটিভ স্লোপের জন্য, পজিটিভ চার্জের জন্য। তাহলে ডিডিএক্স অফ ই মানে হচ্ছে 1/এপসাইলন, যেহেতু পজিটিভ চার্জ এটা হচ্ছে কিউ এন ডি। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য, এই জন্য মাইনাস কিউ এন এ। একই ফর্মুলা, 1/এপসাইলন, 1/এপসাইলন, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা এন ডি, এটা এন এ। এটা হচ্ছে এটার স্লোপের ফর্মুলা, এটা হচ্ছে এটার স্লোপের ফর্মুলা। তাহলে এই ছবিটাতে আমরা তিনটা জিনিস শিখতেছি। একটা হচ্ছে ডাব্লিউ রিজিয়নটাকে দুইটা লেন্থে ভাগ করা যায়, দুইটা লেন্থ সমান সমান হইতে পারে, ডোপিং এর কারণে অসমানও হইতে পারে, সেটাও ডোপিং এর কারণে। এখানে কিন্তু কোনো ভোল্টেজের কারণে কিন্তু এই অসমানটা হবে না, এটা হচ্ছে ডোপিং থেকে আসবে। তারপরে 2 নম্বর হচ্ছে আমরা এখানে চার্জ ডেনসিটিটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেটা দেখতেছি। তাহলে আমি যদি এন কে বামে আনি আর পি কে ডানে নিয়ে যাই, কথার কথা, তাহলে কিন্তু এই প্লাসটা চলে আসবে নিচে, মাইনাসটা চলে যাবে উপরে। এভাবেও কিন্তু সম্ভব ডিস্ট্রিবিউশনটা। তবে আমি ওই যে কালকে বলছিলাম, আমরা সবসময় পি এন লিখে অভ্যস্ত, এন পি আমরা লিখি না, আমরা সবসময় পি আর এন লিখি। আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ডাব্লিউ যতক্ষণ আছে, ই ততক্ষণ আছে, কিন্তু ই সবসময় নেগেটিভ দিকেই কাজ করবে, সে কখনো পজিটিভ দিকে কাজ করতে পারবে না, কারণ এটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড এবং এটার ডিরেকশন অলওয়েজ এক্স এর বিপরীত দিকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মাথায় নাও। এখন আমরা আস্তে আস্তে ইকুয়েশন লেখা শুরু করব। আমাদের ইকুয়েশন লেখা শুরু হবে এইখান থেকে, যে কিউ পজিটিভ সমান সমান হচ্ছে অ্যাবসলিউট সাইন কিউ মাইনাস। তাহলে অ্যাবসলিউট কেন দিচ্ছি খেয়াল করে দেখো, এইখানকার সব পজিটিভ আর এইখানকার সব নেগেটিভ সমান সমান, কিন্তু আমি যদি এটাকে অ্যাবসলিউট না দিই, তাহলে তো এই মাইনাস সাইনটা রয়ে যাবে।
এই মাইনাস সাইনটাকে কাটানোর জন্য আমি হচ্ছে এখানে অ্যাবসলিউট মডুলাস ইউজ করব। তাহলে কিউ পজিটিভ সমান সমান অ্যাবসলিউট কিউ নেগেটিভ। তাহলে এখান থেকে এই দুইটা টার্মকে তুমি একসাথে করে নিয়ে আসো, এটা হচ্ছে 5.13, এখান থেকে আমাদের শুরু করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে কোনো নেগেটিভ সাইন কেন নাই, কারণ হচ্ছে আমরা এখানে মাইনাস ধরে নিছি মডুলাস, তার মানে এখানে সামনে একটা মাইনাস থাকার কথা, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করো তো, চাইলে আমরা এখান থেকে কিউ ক্যান্সেল করতে পারবো, চাইলে আমরা এখান থেকে এরিয়া ক্যান্সেল করতে পারবো। তার মানে থাকবে হচ্ছে এক্স পি জিরো ইন্টু এন এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এন জিরো ইন্টু এন ডি। এটা ছোট করে লিখে রাখো এক জায়গায়, এটা আমাদের একটু পরে আবার রেফারেন্স হিসেবে লাগবে, যে এক্স পি জিরো ইন্টু এন এ সমান সমান এক্স এন জিরো ইন্টু এন ডি। ঠিক আছে? হ্যালো? জি আচ্ছা, স্যার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তারপরে খেয়াল করো 2 নম্বর ইকুয়েশনটা আসবে হচ্ছে, তোমরা 3.1-এ পয়জনস ইকুয়েশন নামে একটা রিলেশন পাইছিলা। পয়জনস ইকুয়েশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন উইথ রেসপেক্ট টু চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন, তাহলে ddx অফ ex উইথ রেসপেক্ট টু অল দি চার্জেস। তাহলে এখানে টোটাল আমাদের 4টা চার্জ আছে। একটা হচ্ছে, ছবিটা দেখো আরেকবার, একটা হচ্ছে শুধু পি, এটা পজিটিভ, একটা হচ্ছে শুধু এন, এটা নেগেটিভ, একটা হচ্ছে এইটা পজিটিভ, আর একটা হচ্ছে এটা নেগেটিভ। তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখতেছি শুধু পি এটা পজিটিভ, শুধু এন এটা নেগেটিভ, আবার এন ডি প্লাস এটা পজিটিভ কারণ এটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, আর এন এ মাইনাস এটা নেগেটিভ কারণ সে ইলেকট্রন ধরতে থাকে, এইখান থেকে যতগুলো ছেড়ে দিচ্ছে এখানে ঠিক ততগুলো ইলেকট্রন সে নিয়ে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পয়জনস ইকুয়েশন, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড, ddx অফ ex ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এই পুরো ফর্মুলাটা। আচ্ছা, এখন আমাকে বলো তো, যেহেতু আমাদের পি সাইডের চার্জ এবং এন সাইডের চার্জ নিউট্রাল, তাহলে এই দুইটাকে আমরা বিয়োগ করলে রেজাল্ট কত পাবো? এই রেজাল্টটা পাবো 0। তাহলে এই টার্মটা বাদ দিয়ে দাও, এটা হয়ে যাবে 0। আর যদি আমরা এখানে এনডি প্লাস কমপ্লিট আয়োনাইজেশন ফরম্যাটে চলে যাই, তাহলে এটা আর প্লাস না লিখলেও চলতেছে, তাহলে এই প্লাসটা আর পরে আমরা লিখবো না। একইভাবে এন এ মাইনাস কমপ্লিট আয়োনাইজেশন হয়ে গেলে মাইনাসটাকে আমরা বাদ দিয়ে শুধু এন এ লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো তো, 14 নম্বর ইকুয়েশনকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এরকম দুইটা পর্যায়ে লিখা যায়, ভেঙে লিখলে দুইটা আলাদা আলাদা ডাইমেনশনে এটাকে লিখা যাবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো লেফট সাইডটা সেম, লেফট সাইডটা হচ্ছে ddx অফ ex, এটাও হচ্ছে ddx অফ ex, কিন্তু রাইট সাইডটাকে আমরা দুই ভাগে লিখবো। একটা হচ্ছে কিউ এপসাইলন এন ডি পজিটিভ হিসাবে লিখবো, এটা হচ্ছে পজিটিভ হিসাবে লিখবো, আর একটা হচ্ছে কিউ এপসাইলন মাইনাস এন এ, এটা নেগেটিভ হিসাবে লিখবো। আচ্ছা, এখন লক্ষ্য করো তো, এই জায়গাটাকে আমরা এই নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে পারি কিনা, আর এই জায়গাটাকে আমরা এই নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আনতে পারি কিনা, দেখো তো। জি স্যার। ছবিটা যদি দরকার হয় আরেকবার দেখে আসো। বেসিক্যালি এটা হচ্ছে এই স্লোপটা, এই স্লোপটাই হচ্ছে সেটা, এই যে ddx অফ ex মানে 1/epsilon qnd, আর ddx অফ ex মানে 1/epsilon মাইনাস qna। কিন্তু এটা আসতেছে কোথা থেকে? এটা আসতেছে হচ্ছে এই পাশটা হচ্ছে 0 থেকে xn, এটা পজিটিভ সাইডের জন্য, আর এই সাইডটা হচ্ছে 0 থেকে মাইনাস xp, এটা নেগেটিভ সাইডের জন্য। তবে এখানে 0 থেকে বলা যাবে না, বলতে হবে মাইনাস xp 0 থেকে 0, আর হচ্ছে 0 থেকে xn 0, এইভাবে বলতে হবে। তাহলে আরেকবার বলি, একটা হচ্ছে মাইনাস এক্সপি 0 থেকে 0, আর আরেকটা হচ্ছে 0 থেকে xn 0, কারণ আমরা তো সবসময় বাম দিক থেকে ডান দিকে যাই, এই জন্য বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত যেতে হবে। তাহলে এই যে আমাদের বাউন্ডারিটা লক্ষ্য করো, প্রথম বাউন্ডারিটা হচ্ছে মাইনাস এক্সপি নট থেকে এক্স হয়ে 0 পর্যন্ত, আর 2 নম্বর বাউন্ডারিটা হচ্ছে 0-তে শুরু হয়ে এক্স হয়ে xn নট পর্যন্ত। এই দুইটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই কোয়েশন দুটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এই লিমিটটাকে এখানে নিয়ে আসব। তাহলে খেয়াল করো, আমরা এখন আবার দুইটা ইকুয়েশন পাবো ইন্টিগ্রেশনের জন্য। একটা লিমিট হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 থেকে লিমিটটা শুরু হবে এবং xn 0-তে গিয়ে শেষ হবে, আর আরেকটা লিমিট হচ্ছে মাইনাস এক্সপি 0-তে শুরু হবে আর 0-তে শেষ হবে। তাহলে দুইটা লিমিটের মধ্যে বসায় দাও। তাহলে এই ফর্মুলাটাতে তুমি দেখো এই সবগুলাই হচ্ছে কনস্ট্যান্ট, এগুলা থাকবে ইন্টিগ্রেশনের বাহিরে, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে শুধু এই ডিএক্স টার্মটা শুধু ইন্টিগ্রেশনের ভিতরে চলে যাবে। খেয়াল করো, এটা হচ্ছে টোটালি পজিটিভ,
আর ডিএক্স টার্মটা ইন্টিগ্রেশনের ভিতরে, এটা হচ্ছে টোটালি নেগেটিভ, আর ডিএক্স টার্মটা ইন্টিগ্রেশনের ভিতরে। আর বাম পাশে তুমি যেটাকে ইন্টিগ্রেট করবা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা ই নট। ই নট কে ইন্টিগ্রেশনের জন্য তুমি লিমিটটা ঠিকঠাক মতো বসাইতে হবে। খেয়াল করো তো, যখন আমরা একদম এক্সএন 0 পয়েন্টে থাকি তখন ই জিরোর ভ্যালুটা কত হয়? ছবিটা দরকার আরেকবার দেখো। যখন আমরা একদম এই পয়েন্টে থাকি তখন ই নটের ভ্যালু কত? এইখানে ই নটের ভ্যালু কত? জিরো জিরো স্যার, জিরো। জিরোতে কত? সবচেয়ে বেশি স্যার, ই নট বেশি বেশি। আবার এইখানে কত? জিরো। জিরো। তার মানে সে, খেয়াল করো ট্রানজিশনটা, তার জিরোর সাথে হচ্ছে এই পয়েন্টের মিল হবে, আর ই জিরো ম্যাক্সিমাম ভ্যালুর সাথে 0 পয়েন্টের মিল হবে। একইভাবে জিরোর সাথে ই জিরোর মিল করতে হবে, কারণ জিরোতে তার ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে ই জিরো। আর মাইনাস এক্সপি নটে কত হবে? জিরো। জিরো হবে। তাহলে একটু একটু জিনিসটা এইভাবে চিন্তা করো, একটু মনে হইতেছে কঠিন কঠিন, কিন্তু এইভাবে চিন্তা করো। আমরা ছবিটা আঁকা শুরু করছিলাম বাম দিক থেকে, মাইনাস এক্সপি জিরো থেকে, তারপরের পয়েন্টটার নাম হচ্ছে জিরো, তারপরের পয়েন্টটা আবার জিরো, আর তারপরের পয়েন্টটা এক্স এন জিরো। এখন বুঝতে সহজ হবে, দেখো মাইনাস এক্সপি জিরোতে ই নটের ভ্যালু কত বলো? জিরো স্যার, জিরো। আর জিরোতে কত? সবচেয়ে বেশি স্যার, সবচেয়ে বেশি। গুড, জিরোতে সবচেয়ে বেশি। আবার জিরোতে হচ্ছে সবচেয়ে বেশি। আর এই এক্সএন জিরোতে কত? জিরো। জিরো। তাহলে তুমি শুরু করছো এখান থেকে, খেয়াল করো, জিরো থেকে শুরু করছো, ম্যাক্সিমামে পৌঁছাইছো, ম্যাক্সিমামে শুরু করছো, জিরোতে পৌঁছাইছো। একইভাবে সবচেয়ে কম পয়েন্টে শুরু করছো, জিরোতে পৌঁছাইছো, জিরোতে শুরু করছো, সবচেয়ে বড় পয়েন্টে পৌঁছায় গেছো। তাহলে একটা কন্টিনিউটি আছে না এই দুটো ইকুয়েশনের মধ্যে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই লিমিটটা যদি ঠিকঠাক মতো বসাইতে পারো, ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই সহজ। লক্ষ্য করো, 16 নম্বরের ইন্টিগ্রেশন এবং এই 16 এর বি এর ইন্টিগ্রেশন খুবই সহজ। কিভাবে আসবে দেখো, এটা যদি প্রথমে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? এক্স না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স। তাহলে এই এক্স কে তুমি এখন লিমিটের মধ্যে নিয়ে আসো, তাহলে জিরো মাইনাস ই নট, তাই না? জিরো মাইনাস ই নট, তাইলে মানে মাইনাস ই নট হবে। তাইলে এই ই নট যেটা, সেটার জন্য একটা মাইনাস চলে আসবে। আবার তুমি যদি এইটার কথা চিন্তা করো, এখানে কিন্তু মাইনাস আসবে না, কিন্তু এই পাশে একটা মাইনাস আছে, তার মানে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আর এই পাশে যে টার্মটা আছে খেয়াল করো, কিউ বাই এপসাইলন, এটা যা আছে তাই, এন অফ ডি যা আছে তাই। এটাকে যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স করো এক্স, সেটার আপার লিমিট হচ্ছে এক্স এন নট, তাহলে আপার লিমিটটা বসায় দাও। একইভাবে এইখানে তুমি পাচ্ছ হচ্ছে ই নট, তারপর এইখানে মাইনাসটা বাই ডিফল্ট চলে আসবে, কিউ বাই এপসাইলন চলে আসবে, এন এ চলে আসবে। আর এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? এক্স, তাই না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স। আর এখানে তুমি জিরো কে মাইনাস করতেছো মাইনাস এক্সপি নট দিয়ে, তার মানে এক্সপি নটটা আলটিমেটলি হয়ে যাবে পজিটিভ। এই জন্য এক্সপি নটটা হয়ে যাবে পজিটিভ। মাইনাস চিহ্নটা রয়ে যাচ্ছে কেন? কারণ এটার সামনে অলরেডি একটা মাইনাস চিহ্ন আগেই ছিল। তাহলে খেয়াল করো তো, ই জিরোর ভ্যালুটাতে কোনো পজিটিভ ভ্যালু আছে নাকি সব ভ্যালুই নেগেটিভ বলো তো? সব ভ্যালু নেগেটিভ। সব ভ্যালুই নেগেটিভ, এবং এটা পজিটিভ হওয়ার আসলে কোনো সুযোগই নাই, যেটা তুমি অলরেডি ছবিতেই একে বুঝাই দিছো। এই যে ছবিতেই তুমি অলরেডি একে দিয়ে দিছো যে এটা পজিটিভ কখনোই হবে না, অলওয়েজ এটা নেগেটিভ। আচ্ছা, এখন আমাদের একটা কাজ বাকি আছে শুধু, সেটা হচ্ছে যে 20 পর্যন্ত আসলে আমাদের প্রমাণটা হয়ে যায়। এখন আমরা যেটা করব, আমরা এখন ই জিরোর সাথে এই যে ই এর সাথে ভি এর একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করব, ই এবং ভি। তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে ভি এর সম্পর্কটা হচ্ছে একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তাহলে ই অফ এক্স মানে হচ্ছে মাইনাস ডিডিএক্স অফ ভি এক্স। আরেকবার বলতেছি, ই অফ এক্স এবং ভি এক্স একটা আরেকটার বিপরীত, তাইলে এইটার জন্য সামনের ডেফিনিশনে মাইনাস চিহ্ন ইউজ করতে হয়। তাহলে এখন লক্ষ্য করো তো, আমরা যদি এইটাকে ইন্টিগ্রেশন করি এবং এইটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে শুধু ভি এক্স। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে শুধু ভি এক্স। সামনে তো একটা মাইনাস ছিল, এই জন্য এই সামনে মাইনাস। আর এটাকে আমরা যখন ইন্টিগ্রেট করতেছি, খেয়াল করো, এটাকে যখন ইন্টিগ্রেট করতেছি তখন লোয়েস্ট পয়েন্টটা কত হবে আর হাইয়েস্ট পয়েন্টটা কত হবে, দেখো তো বোঝা যায় কিনা? পুরো ডিপ্লেশন রিজিয়ন জুড়ে স্যার রাইট ইন্টিগ্রেট হবে। রাইট রাইট, পুরো ডিপ্রেশন রিজিয়ন জুড়ে এই ইন্টিগ্রেশনটা হবে। এইখানে তোমরা অনেক সময় যেটা ভুল করো তাড়াহুড়ায়, তোমরা এইটাকে নিচে লেখো, অনেক সময় আমি দেখছি পরীক্ষার খাতায় এটাকে উপরে লিখো, আসলে কিন্তু তা না। আমরা বাঁ দিক থেকে তাকাবো, হ্যাঁ মনে রাখবো, আমরা বাঁ দিক থেকে তাকাবো। বাঁ দিক থেকে তাকাইলে স্টার্টিং পয়েন্ট কত? স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এদিক থেকে শুরু করে সে এদিকে গিয়ে শেষ হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস এক্সপি নট আর শেষের পয়েন্ট হচ্ছে এক্স এন নট।
তাহলে তুমি এখানে ডিফিনিশনে মাইনাস এক্সপি নট থেকে শুরু করে এক্স এন নট পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে মাইনাস ভি নট কেন আসছে? কারণ এটাকে তুমি ইন্টিগ্রেট করলে এই যে সামনে মাইনাস ছিল এই মাইনাসটা রয়ে যাবে, আর ইন্টিগ্রেশন অফ বিএক্স মানে হচ্ছে ভি নট, এটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, ইন্টিগ্রেশন করে আমরা একটা নির্দিষ্ট এরিয়া বের করি না কোনো একটা জিনিসের? ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া, তাই না? জি স্যার। তাহলে এখানে লক্ষ্য করো, তুমি কিসের এরিয়া বের করতে চাচ্ছ? স্যার ডিপ্লেশন, ইলেকট্রিক ফিল্ডের এরিয়া। ইলেকট্রিক ফিল্ডের। আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমরা যদি ইন্টিগ্রেশনটাকে সরাসরি একটা এই ফর্মুলাতে বসাই দেই, যে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু ই জিরো, তাহলে আমাকে বলো তো কিভাবে এটা আসলো? স্যার ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে। রাইট রাইট রাইট, এই টোটালটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফলই হচ্ছে তার ইন্টিগ্রেশনের এরিয়া, তাই না? তাহলে এটার এরিয়া আমরা কিভাবে বের করব? হাফ মাল্টিপ্লাই উইথ এটার লেন্থ কতটুকু আছে? ডাব্লিউ। ডাব্লিউ পরিমাণ, আর হাইট কতটুকু আছে? ই নট। ই নট পরিমাণ, তাহলে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু ই নট, বাস আমাদের কাজ শেষ। তাহলে এই রেজাল্টটা সরাসরি এই 18 নম্বরের রাইট সাইডের রেজাল্ট আমরা সরাসরি বসাই দিব, কিন্তু সামনে মাইনাস দিতে হচ্ছে কারণ এই মাইনাসটাকে আর কি আমরা এই পাশে রাখলাম। তাহলে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু ই নট, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে এখন খেয়াল করো তো, আমরা ই নটের যে ইকুয়েশন দুইটা আগে বের করে রাখছি দুটোটাই নেগেটিভ না? জি স্যার। তাহলে আমরা যদি ই নট দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা ভি নট কি পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? ভি নট তাহলে পজিটিভ পাবো স্যার। পজিটিভ চলে আসবে, তাহলে ভি নটটা আলটিমেটলি পজিটিভই চলে আসবে। খেয়াল করো, আমরা ই নটটাকে তার একটা ফর্ম দিয়ে রিপ্লেস করছি, চাইলে তুমি অন্যটা দিয়েও করো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পাবো হচ্ছে 1/2 কিউ বাই এপসাইলন এন ডি এক্স এন নট ডাব্লিউ। তাহলে এই অংশটা তো ডাব্লিউ তো আগেই ছিল, ডাব্লিউ আগেই ছিল, কিন্তু এই ভিতরের যতগুলো অংশ সেটা হচ্ছে আমাদের ই জিরোর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, ই জিরোর ভ্যালুটা, কিন্তু সামনে মাইনাস, এখানেও সামনে মাইনাস, দুইটা মিলে আলটিমেটলি রেজাল্টটা হয়ে যাচ্ছে পজিটিভ রেজাল্ট, 19 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন এই 19 নম্বর ইকুয়েশনে সবকিছুই ঠিক আছে, শুধু এই এক্স এন নট যেটা আছে এইটাকে আমরা এখন একটু চেঞ্জ করে দিব, এক্স এন নট ভ্যালুটা চেঞ্জ করে দিব, অথবা তুমি যদি এক্সপি নট দিয়ে গুণ করতা তাহলে এক্সপি নটটাকে চেঞ্জ করা লাগতো। কিভাবে করব? আমরা একটু পিছনে ফিরে যাই, আমাদের এই ফর্মুলাটাকে এখন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, খেয়াল করো তো, আমরা এই ইকুয়েশনটাকে চাইলে এইভাবে লিখতে পারি কিনা, আমার সাথে একটু হেল্প করো, যে এক্স এন জিরো ডিভাইডেড বাই এক্স পি জিরো সমান সমান এন এ, খেয়াল করো, এন এ ডিভাইডেড বাই এন ডি, এভাবে লেখা যাবে? জি স্যার, লেখা যাবে। লেখা যাবে। আচ্ছা, এখন আমরা এই ছোট ক্লাসে যখন অ্যালজেব্রা ম্যাথ শিখছিলাম তখন আমরা শিখছিলাম যে এই সংযোজন বিয়োজন নামে একটা বিষয়, বা উপরে নিচে একই রাশি দিয়ে যোগ বা বিয়োগ করা যায় চাইলে। তাহলে আমরা এখানে নিচে এটাকে এক্স এন জিরো দ্বারা যোগ করে দিব, আর এই পাশে এটাকে আমরা এন এ দ্বারা যোগ করে দিব। তাহলে বামে যে কাজ করলাম ডানেও একই কাজ করলাম, তার মানে ব্যালেন্স হইলো। হ্যাঁ, এখন কেন এটা করছি খেয়াল করে দেখো তো, এই যোগফলটা কত বলো তো, এই যোগফলটা কত? স্যার ডাব্লিউ স্যার। ডাব্লিউ, গুড, ভেরি গুড। তাইলে আমরা এখন কি জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, যে এক্স এন জিরো মানে হচ্ছে ডাব্লিউ মাল্টিপ্লাই উইথ এন এ, আর নিচে হচ্ছে এন এ প্লাস এন ডি, এটা লেখা যাবে? জি স্যার। সবাই ধরতে পারছো জিনিসটা? তাইলে এক্স এন জিরোটাকে আমরা এখন রিপ্লেস করে দিতে পারবো এই ইকুয়েশনে। খেয়াল করো, এই যে ইকুয়েশনটা ছিল 19 নম্বর ইকুয়েশন, এই 19 নম্বর ইকুয়েশনের এক্স এন জিরোটাকে আমরা বাদ দিব এইখান থেকে, ওরাও এটা দেখাইছে যে এই দুইটা সমান, সেইখান থেকে ডাব্লিউ সমান এই দুইটার যোগফল, সেখান থেকে এই ভ্যালুটা দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারবো। তাহলে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে আমাদের প্রমাণের প্রথম অংশটা ডিরাইভ করা শেষ। তাহলে কি দাঁড়াবে দেখো, ভি নট ইজ ইকুয়াল টু 1/2, এটা থাকবে, কিউ বাই এপসাইলন এটা থাকবে, এন এ এন ডি চলে আসবে, এন এ এন ডি চলে আসবে, নিচে এন এ প্লাস এন ডি চলে আসবে, আর এখানে একটা ডাব্লিউ আছে, আগে থেকে একটা ডাব্লিউ ছিল, দুইটা মিলে কি হবে? ডাব্লিউ স্কয়ার। ডাব্লিউ স্কয়ার। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। দেখো তো এটা এটা ধরতে পারছো কিনা, এই লাইনটা কিভাবে আসলো? জি স্যার, জাস্ট মান বসাই দিয়েছি। জাস্ট মান বসাই দিলা, রিঅ্যারেঞ্জমেন্ট করলা, কাজ শেষ। এখন এখন আসলে কাজ পুরোটাই শেষ। এখন দেখো 21 নম্বরটা কিভাবে আসবে। 21 নম্বরটা আসবে হচ্ছে, তুমি ডান দিক থেকে ডাব্লিউ কে বাদিকে আনবা, ভি নট কে ডানে নিবা, তাহলে স্কোয়ার যেটা ছিল সেটা হয়ে যাবে টু দি পাওয়ার হাফ, আর কিছু পরিবর্তন নেই, শুধু এটা হয়ে যাবে টু দি পাওয়ার হাফ।
আবার এইখানে প্লাস প্লাস আকারে ছিল, এটাকে তুমি চাইলে ভাগ করে এইভাবেও লিখতে পারো। এই যে এই ভিতরের অংশটা একটু খেয়াল করো, এইখানে যেভাবে ছিল সেটাকে তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারো। তাহলে 21 নম্বর পাওয়া হয়ে গেল, সেকেন্ড অর্ডারটা পাওয়া হইলো। থার্ড অর্ডারটা পেতে গেলে তোমাকে কি করতে হবে? আমরা ভি নটের একটা ফর্মুলা জানি না, বলতো কি? ভি নট মানে হচ্ছে কেটি ওভার কিউ, বলতো, কেটি ওভার কিউ এল এন এন এ এন ডি ডিভাইড বাই নিচে কি এন আই স্কোয়ার, এন আই স্কোয়ার। তাহলে দেখো তো এটা এখানে রিপ্লেস করে দাও, এই ভি নটটাকে এই ভি নটটাকে রিপ্লেস করে দাও, তাহলে কে টি ওভার কিউ, তাহলে আগে একটা কিউ ছিল এখন আরেকটা কিউ, তার মানে কিউ স্কোয়ার, তারপরে এই পুরা টার্মটা চলে আসবে এল এন এন এ এন ডি এন আই স্কোয়ার, আর এইটা যা ছিল তাই থাকবে, তাহলে এটা হচ্ছে থার্ড ফরমেশন টু দি পাওয়ার হাফ। ফোর্থ আর ফিফথ ফরমেশন কিভাবে আসবে এটা আমি ডিটেলস বলতেছি না, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবা কিভাবে। দেখো, একটু আগে তোমাদেরকে যেটা শিখাইছি, এই যে এটা যে শিখাইছি যে এক্স এন জিরো মানে হচ্ছে ডাব্লিউ, তার সাথে এই টার্মটা, তাহলে এখন তুমি যেটা করবা, এক্স এন জিরো মানে হচ্ছে ডাব্লিউ, তার সাথে এই টার্মটা, ডাব্লিউটা উপরে ঠিক রেখে নিচে ভাগ করে দাও, ডাব্লিউ এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে ফর্মুলাটা চলে আসবে। এটা জাস্ট অ্যারেঞ্জমেন্ট, আর কিছু না, এখানে জাস্ট একটা থেকে আরেকটাকে বসায় বের করে ফেলবা। একইভাবে এক্সপি নট মানে হচ্ছে ডাব্লিউ টাইমস দিস, মনে রাখবা এই বি নাম্বার দেখতে যেরকম হবে এ হবে তার জাস্ট অপোজিট, এখানে এ থাকলে এখানে ডি, এখানে এ থাকলে এখানে ডি, আর কোনো পরিবর্তন নেই, জাস্ট অপোজিট হবে। তাইলে লাস্টে আমাকে বলো এক্সপি নট আর এক্স এন নট বলতে যদি তোমাকে কেউ কিছু জানতে চায় যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এক্সপি নট অর হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এক্স এন নট, তাহলে তুমি কি বলবা? ডেফিনিশন যদি কেউ জানতে চায় তাহলে কি বলবা? স্যার বলবো এক্সপি নট বা এক্স এর নট হবে স্যার যে মানে ডিপ্রেশন রিজনের মধ্যে এইভাবে আমাদের বলবা যে আমরা জানি একটা পিএন জাংশন ফর্ম করলে তার মধ্যে অবশ্যই একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। এখন এই ডিপ্লেশন রিজিয়নটা পি সাইডেও থাকে এন সাইডেও থাকে। এখন পি সাইডে যতটুকু থাকে ওইটার নাম হচ্ছে এক্স পি জিরো, এন সাইডে যতটুকু থাকে ওইটার নাম হচ্ছে এক্স এন জিরো। এখন এই জিনিসটা তিন রকম ভাবে থাকতে পারে, এক থাকতে পারে দুইটাই সমান সমান, আরেকটা থাকতে পারে এইটা বেশি এটা কম, আরেকটা থাকতে পারে এইটা বেশি এটা কম। এখন কখন কোনটা হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? পি এর ডোপিং এবং এন এর ডোপিং এর উপর। আরেকবার বলো, যদি পি এর ডোপিং এন এ বেশি হয় এন ডি এর তুলনায়, তাহলে কোন পাঁচটা বেশি হবে? এই অংশটা নাকি এই অংশটা? মানে ধরো এটা এক আর এটা দুই, তাহলে কোনটা বেশি হবে বলো? দুই বেশি হবে স্যার। দুই বেশি হবে, ভেরি গুড, দুই বেশি হবে, তাইলে আর বেশি পেঁচানোর দরকার নাই। আরেকবার বলি, এন এ বেশি, এই কথার অর্থ হচ্ছে পি থেকে বেশি জায়গা জুড়বে, মানে পি থেকে গিয়ে বেশি জায়গা নিবে, এন থেকে কম জায়গা নিবে। মনে থাকবে, যেটা বেশি সেইটা বেশি জায়গা নিবে, যেটা কম সেটা কম জায়গা নিবে। আচ্ছা ঠিক আছে, এগুলো বারবার বললে পেস লেগে যায়, তুমি নিজের মতো করে একটা যুক্তি খাড়া করো, তুমি তোমার মতো করে এটাকে মনে রাখার চেষ্টা করো। তবে তবে সব কথা শেষ কথা হচ্ছে ডাব্লিউ সমান সমান কি বলো? ডাব্লিউ সমান সমান হচ্ছে এক্স এন জিরো প্লাস এক্সপি জিরো। এক্স পি জিরো। কোনটা বেশি কোনটা কম সেটা অঙ্ক করে বের করব, কিন্তু ফর্মুলা একটাই, ফর্মুলা একটাই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা এই এক্সাম্পল 5.2 এবং এক্সাম্পল 5.1 এই দুটা ম্যাথ আমরা কালকে সকালে করব, আর এরপরে আমাদের প্রথম টপিকটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা ফরওয়ার্ড ব্যাচ রিভার্স ব্যাচ শুরু করে দিব নেক্সট উইক। এখানে এই দুটা ম্যাথ কিভাবে করতে হবে একটু হিন্টস দেওয়া আছে, আমরা কালকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই প্রমাণটা বুঝতে পারছো? যদি কোথাও আটকে টাটকে যাও আমাকে জিজ্ঞেস করো, বা আশা করি আটকাবো না, কারণ এখানে এই এই প্রমাণটা বেসিক্যালি কঠিন না, এখানে ইন্টিগ্রেশন গুলো সহজ, বা যা কিছু আছে মোটামুটি বোঝা যায়। তোমাকে শুধু এই লিমিট গুলাকে ঠিকঠাক মতো করে বুঝতে হবে, লিমিট গুলা যদি ঠিকঠাক মতো ধরতে পারো এই ইন্টিগ্রেশনে ইনশাল্লাহ আটকাবে না, কারণ ইন্টিগ্রেশন ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট, শুধু এই লিমিট গুলা তোমাকে প্রবলেম দিবে। আর আরেকটা জায়গায় প্রবলেম হয় সেটা হচ্ছে তোমরা এই ছবিগুলো আঁকার সময় যে যার ইচ্ছা মতো কোনটা আরো বেশি সরায় কোনটা কমায় এই সেই করো। তোমরা প্রথমেই করবা কি, এরকম একটা দাগ টেনে নিবা, এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। তুমি খাতায় প্রথমেই এরকম একটা দাগ টেনে নিবা, তাইলে আর ভুল হবে না। এরকম দুইটা লম্বা দাগ টেনে মাঝখানে আর একটা লম্বা দাগ টেনে নিবা, তাহলে জিরো গুলা ঠিক জিরো বরাবর থাকবে, এক্সএন গুলা এক্সএন বরাবর, এক্সপি গুলা এক্সপি বরাবর, তাইলে আর ভুল হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম